আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্যারাকপুরে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দিরে। মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, তো এখানে একটা ব্যানার রয়েছে, তো চলুন আপনাদেরকে ব্যানারটা দেখাই। এই যে দেখুন, এখানে ব্যানারটা দেওয়া রয়েছে, ব্যানারে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবেন, পুজোর সমস্ত টাইমিংস এখানে দেওয়া রয়েছে। ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে? বাহান্ন বিঘা জমির ওপরে এই অন্নপূর্ণা মায়ের মন্দির বা বিশ্বের সবথেকে বড় অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই যে মন্দির প্রতিষ্ঠার সংকল্প করা হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নামে। এই মন্দিরে এলে এক মুহূর্তে যেন আপনাদের মনে হতে পারে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। অনেকে ওই জন্য একে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলেই জানে। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্যারাকপুরে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দিরে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। মা অন্নপূর্ণার মন্দির শিয়ালদা থেকে আমি কি করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ, ভোগ প্রসাদের আদৌ কি সেখানে কোনো ব্যবস্থা রয়েছে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো আমার অনুরোধ রইল ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা থেকে ব্যারাকপুর যাওয়ার টিকিট আমি কেটে নিয়েছি। শিয়ালদা থেকে ব্যারাকপুর যাওয়ার ভাড়া পড়লো আপ ডাউন 20 টাকা করে জন প্রতি। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা সাউথ সেকশানে। এখান থেকে যাব আমি নর্থ সেকশানে। নর্থ সেকশানে অনেক ট্রেনই যায় ব্যারাকপুর, কল্যাণী, কৃষ্ণনগর, নৈহাটি, ব্যারাকপুর, রানাঘাট ইত্যাদি প্রচুর গাড়ি রয়েছে। তো আমি ব্যারাকপুর লোকালটাই সাজেস্ট করব যাওয়ার জন্য ব্যারাকপুরে, কারণ ব্যারাকপুর লোকালটা ফাঁকা হয়। তো চলুন আমি এগিয়ে যাই, এগিয়ে তারপর আমি ট্রেনটা ধরবো। যাওয়া যাক তাহলে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 8:13 ব্যারাকপুর লোকাল, 2 নম্বর থেকে ছাড়বে। এই ব্যারাকপুর লোকালে করে আমরা চলে যাব সোজা ব্যারাকপুর। ব্যারাকপুর ওটা ফাঁকাই হয়, আর বর্তমানে শিয়ালদা স্টেশনের অবস্থা এখন ফাঁকাই রয়েছে। এই যে 2 নম্বরে আমি চলে এলাম, এই 2 নম্বর থেকে ট্রেনটা ছাড়বে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় ছাড়লো। শিয়ালদা থেকে ব্যারাকপুরের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার পথ। পথে পড়বে 7টা স্টেশন, সময় লাগবে এই 40 থেকে 45 মিনিটের মতো। চলুন তাহলে যাওয়া যাক।
ঠিক 9:30 আমরা এই মুহূর্তে নামলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে অটো রয়েছে, অটো ধরে সোজা চলে যাব আমরা গান্ধী মোড়। আর এই যে রাস্তাটা গেছে এখান দিয়ে বাইরে চলে যাব, যেটা একদমই বাইরে চলে যাওয়া যায়, সেখান থেকে আমরা বেরিয়ে অটো ধরবো, অটো ধরে আমরা চলে যাব গান্ধী মোড়ে। এই যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে বাইরে চলে যাওয়া যায়। এইদিকে টিকিট কাউন্টার, আর চলে এলাম এখন আমরা বাইরে। বাইরে এইদিকে দেখুন অটো রয়েছে অটো স্ট্যান্ডে। এই অটো স্ট্যান্ডের যে অটোগুলো সেগুলো ধরেও আপনারা যেতে পারেন। কীভাবে আমি যাচ্ছি সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, চলুন ভিডিওটার সঙ্গে থাকুন। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে আমরা বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে আমরা মোটামুটি এগিয়ে যাব। এগিয়ে যেহেতু কম বাজেটের মধ্যে আপনারা কী করে পৌঁছাবেন সেটাই আপনাদেরকে দেখাবো। আপাতত এখান থেকে আমরা আগে সোজা চলে যাব ওইদিকে গিয়ে তারপর আমরা অটো ধরবো বা যা পাওয়া যায় সেটা ধরে আমরা যাবো আগে গান্ধীঘাট অবধি। চলুন এগিয়ে যান বন্ধুরা। স্টেশন থেকে আমরা হেঁটে চলে এলাম এই যে মোড়টায়। এই মোড়টা দেখছেন, এই মোড়টাকে অনেক একটা গান্ধীজির মূর্তি রয়েছে। এই মোড়টা থেকে আমরা অটো ধরবো। এখান থেকে অটো যায় গান্ধী মোড় অবধি। এই গান্ধী মোড় অবধি অটো ধরে আমরা সোজা চলে যাব। তবে আমি সাজেস্ট করবো আপনাদের যাদের প্রায় প্রবলেম রয়েছে এত দূর না হেঁটে স্টেশন থেকে আপনারা অটো রিজার্ভ করেও আসতে পারেন। তবে অটোতে ওঠার আগে আপনারা বলে নেবেন যে কীরকম কী রয়েছেন আপনারা আর কত ভাড়ার ব্যাপারে কথা বলে নেবেন, কিন্তু পরে কিন্তু ঝামেলা হতে পারে। তো বন্ধুরা আমরা এই যে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু রয়েছে এই স্ট্যাচু থেকে চলে এসেছি। চলে আসার পর এই যে জায়গাটা এইখানে অটো রয়েছে, সেই অটোগুলো আপনারা রিজার্ভ করে যেতে পারেন। যদি রিজার্ভ করে যান সেক্ষেত্রে পড়বে 100 টাকা, আর যদি আপনারা ইন্ডিভিজুয়ালি যান সেক্ষেত্রে পড়বে 10 টাকা ভাড়া। আর যতক্ষণ না গাড়ি ফুল হবে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। আচ্ছা দাদা, এখান থেকে গান্ধী মোড় যেটা সে যেতে গেলে কত টাকা ভাড়া পড়বে? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ। আর যদি রিজার্ভ করতে হয় 100 টাকা। 100 টাকা। এটা কি মিনিমাম চার্জ? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ লাগবে গান্ধী মোড় যেতে? গান্ধী মোড় যাবে? হ্যাঁ, গান্ধী মোড় মানে যেটা আপনার গান্ধী ঘাটের দিকে এগোচ্ছে। হ্যাঁ, গান্ধী ঘাট গেলে 100 টাকা, গান্ধী মোড় নামলে 50 টাকা রিজার্ভ। আর যদি এমনি যাওয়া তাহলে 10 টাকা। হ্যাঁ। আচ্ছা, মনে আপনার রোডের ওপরেই নামিয়ে দেবেন? হ্যাঁ, আর ওখান থেকে হেঁটে 5-7 মিনিট। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন অটোতে উঠে পড়েছি। অটোতে শেয়ারিংয়ে আমরা যাচ্ছি। শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে 10 টাকা করে জন প্রতি। এই চানক অন্নপূর্ণা মন্দির পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ার কারণে লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। বন্ধুরা, আমরা এই যে মোড়টা দেখছেন এই মোড়টার নাম হচ্ছে গান্ধী মোড়। আর আমাদেরকে এখন রাস্তার ওই পারে যেতে হচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন গোপাল মেডিকেল হল লেখা রয়েছে। রাস্তাটা আপনারা একটু সাবধানে পার হবেন। গাড়ি যখন চলছে রাস্তায় একটু দাঁড়িয়ে থাকবেন, তারপর গাড়ি চলে গেলে রাস্তাটা পার হয়ে যাবে। এই যে গোপাল মেডিকেল হল দিয়ে এই যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে মোটামুটি 5-7 মিনিট হেঁটে যাওয়ার পরেই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা রাস্তা ক্রস করে এখন চলে এসেছি, গলিটা দিয়ে হাঁটছি। আর এই রাস্তা ধরে মোটামুটি আপনারা 5 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। আর আপনাদের যদি পায়ের প্রবলেম থাকে, বয়স্ক যারা তাদের পায়ের প্রবলেম থাকবেই, সেক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করব আপনারা এখান থেকে টোটো নিয়ে নেবেন। তো টোটোর ভাড়াটা কত, টোটোতে উঠে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। বন্ধুরা, আপনারা যখন হেঁটে আসবেন, হেঁটে আসার সময় বাঁ হাতে একটা শিব মন্দির পাবে। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে। কপিরাইট হবে বলে আমি আর ওখানে ভিডিও করলাম না। আর আমার ঠিক সামনেই রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। আর সামনেই দেখুন বিশাল বড় হনুমানজির একটা মূর্তি। বজরংবলীর মূর্তিটা অসাধারণ লাগছে দেখতে। আর এইটা সম্ভবত কল্কি দেবের মূর্তি। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা। চলুন আগে মায়ের মন্দিরে দর্শন করি গিয়ে।
এই দেখুন মন্দিরটা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবিকল জগন্নাথ দেবের মন্দির যেরকম হয় ঠিক সেরকমই বানিয়েছে, অসাধারণ। চলুন এগিয়ে যাওয়া যাক, বাস দিয়ে হেঁটে সোজা গেলে আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব। কিছু দূর হেঁটে আসার পরে এখানে একটা ব্যানার দেখতে পাবেন, ডান দিকে চলে গেল গান্ধীঘাট আর বাঁ দিকে চলে গেল অন্নপূর্ণা মন্দির। এদিকে সোজা হচ্ছে গান্ধীঘাট এবং বাঁ দিকে ঘুরলেই মায়ের মন্দির। প্রায় আমরা এসেই গেছি, চলুন এগিয়ে যাওয়া যাক মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরে। সাইনবোর্ড থেকে কিছু দূর আসতেই এই হলো মায়ের মন্দির। দেখুন অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতন দেখতে, অনেকে একে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলে থাকেন। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী। অপূর্ব লাগছে দেখতে। আর এই হচ্ছে মূল তোরণ, মূল তোরণ দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো এই হচ্ছে মায়ের মন্দির। দেখুন ওপরে লেখা আছে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির। 12/4/1875 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। আর এই হলো মায়ের মন্দির। বন্ধুরা এই যে রাস্তাটা এসছে, এই রাস্তা দিয়ে এখানে এসেই এই যে জায়গাটা দেখছেন, এখানে লেখা আছে ইনসাইড আউটসাইড পে পার্কিং জোন। আর এখানে জুতা রাখুন, জুতোর ঘর এখানে আপনাদের জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রাখার জন্য প্রত্যেকটা জুতো 5 টাকা করে। এই যে এই হচ্ছে মেইন দরজা। মেইন দরজা উপরে তো সিংহ রয়েছে। আর পায়ে পায়ে আমি ভেতরে প্রবেশ করলাম, মূল তোরণ দিয়ে প্রবেশ করতেই এই হলো মায়ের মন্দির। দেখুন কি অপরূপ লাগছে, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হয়েছে, দারুণ। আর এখানে সমস্ত নিয়মকানুন দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন কি নিয়ম রয়েছে। বন্ধুরা মন্দিরে এসে আপনাদের প্রথম কাজটা হবে কুপন সংগ্রহ করা। তো এই যে দেখছেন অফিস ঘর লেখা রয়েছে, এই অফিস ঘর থেকে আপনাদের ভোগের কুপন কালেক্ট করতে হবে। এই আমরা 2টো কুপন কালেক্ট করেছি, যেহেতু আমরা 2 জন এসেছি, আমি আর রাহুল 2 জন এসেছি। তো 2 জন এসে আগে এই ভোগের কুপন 120 টাকা করে 240 টাকার কুপন সংগ্রহ করেছি। আর আপনারা যদি মনে করেন ননভেজ খাবার সেটা পার্সেল করে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে ফোন নাম্বারে যোগাযোগ করে বলে দিতে হবে। ফোন নাম্বার কি সেটা আমি স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে ফোন করে অফিসে যোগাযোগ করে সেই আমিষ প্রসাদ যেটা মাকে নিবেদন করা হয় সেটা আপনারা কালেক্ট করে নেবেন। মায়ের মন্দিরে বিভিন্ন রকমের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং কী ব্যবস্থা রয়েছে আপনারা এই লিস্টটা দেখে নিন। আমার ভিডিওটা আপনারা চাইলে পজ করে নিয়ে দেখে নিতে পারেন কী ভোগের ব্যবস্থা রয়েছে। এই যে লম্বা বারান্দার প্যাসেজটা দেখছেন, এই ঘরেই প্রসাদ গ্রহণ করানো হয় ভক্তদের। আর এখানে কিছু চেয়ার টেবিল রাখা আছে, এই চেয়ার টেবিলগুলো লম্বা এই বারান্দায় পেতে দেওয়া হবে। পেতে দেওয়ার পরে ভোগ গ্রহণ পর্ব শুরু হবে। আর এখানে স্টোর রুম রয়েছে। আর একটু যদি আমি আপনাদের দেখাই, এই হচ্ছে অফিস ঘর। এখান থেকে আপনারা ভোগ কুপন সেটা সংগ্রহ করে নেবেন মন্দিরে এসে, এটা আপনাদের প্রথম কাজ হবে। আর এ দেখুন এখানে সমস্ত দিদিরা রান্নার কাজে অর্থাৎ ভোগ প্রসাদ তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। আর এই হচ্ছে ভোগঘর। বাইরে দিয়ে আপনাদের দেখালাম, ভেতরে যেহেতু প্রবেশ নিষেধ, এই ঘরে ঠাকুরের বা মায়ের ভোগ প্রসাদ রান্না হয়। অন্নপূর্ণা মায়ের মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরটি চানক মন্দির নামে পরিচিত। এবার মন্দিরের ইতিহাসের পাতায় একটু আলোকপাত করা যাক। চলুন মন্দিরের ইতিহাসের পাতায় এবার একটু আলোকপাত করা যাক। মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা। মন্দিরের নিকটবর্তী ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871 থেকে 72 সালে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই এই তো গেল মায়ের মন্দির। মায়ের মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছেন জগদম্বা দেবী, অর্থাৎ
রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর একটা মূর্তি দেখুন, এটা কাঁচের ঘরের মধ্যে রাখা রয়েছে, অপূর্ব সুন্দর। আর এখানে তার জন্ম এবং মৃত্যু পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এরকম একটা নাট মন্দির, যেখানে ভক্তরা পুজো দেওয়ার পর বিশ্রাম করতে পারেন। তো চলুন ভেতরটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, অবিকল দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম নাট মন্দির রয়েছে ঠিক সেই রকমই ডিজাইন করা, অপূর্ব সুন্দর। অনেকগুলো খিলান বিশিষ্ট এই নাট মন্দিরটাকে ধরে রাখা হয়েছে। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেজওয়ার্টের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন। নাট মন্দির থেকে আপনারা যখন বেরিয়ে আসবেন, ডান দিকে এবং বাঁদিকে তিনটে 6টা শিব মন্দির রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে যেমন দুদিকে 6-12টা শিব মন্দির রয়েছে, যেহেতু এখানে জায়গাটা কম সেই জন্য তিনটে 6টা শিব মন্দির রয়েছে। এবং শিব মন্দিরে কী রূপে শিব ঠাকুর বিরাজ করছেন সেগুলো এরকম একটা বোর্ডের মধ্যে দেওয়া রয়েছে, সেটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। দেখুন কী অপূর্ব লাগছে দেখতে। এই মন্দিরে এলে এক মুহূর্তের জন্য আপনাদের মনে হতে পারে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। অনেকে ওই জন্য একে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলেই জানে। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে, অসাধারণ। প্রত্যেকটা মন্দিরে গেলে আমি যেমন আপনাদেরকে মন্দির প্রদক্ষিণ করে দেখাই, এই মন্দিরেও কিন্তু তার বিকল্প রাখবো না। চলুন মন্দিরটা একবার প্রদক্ষিণ করা যাক। মন্দিরটায় দেখুন অসাধারণ নির্মাণ শৈলী। এক মুহূর্তে যেন মানুষের বা ভক্তদের মনে হতেই পারে যে তারা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছেন। আর এই মন্দিরটাও কিন্তু গঙ্গার পাড়ে অবস্থিত, অপূর্ব। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থব্যয়ে নির্মিত এই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয় 1875 সালের 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। জমি নির্বাচন, ভিত্তি স্থাপন, মন্দির প্রতিষ্ঠা ও পরে 1882 সালের উল্টোরথ উপলক্ষে মোট 4 বার শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসেন। তো আমি আপনাদের যেটা বলছিলাম, অন্নপূর্ণা মায়ের মন্দিরে দুপাশে তিনটে 6টা শিব মন্দির রয়েছে। এবং শিব মন্দিরগুলো, শিব ঠাকুরগুলো কী রূপে রয়েছেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন। এই যে শিব শক্তি অন্নপূর্ণার মন্দির, প্রথম 3টে শিব যেই রূপে রয়েছেন দেখুন, শ্রী কপিলেশ্বর, শ্রী কেদারেশ্বর, শ্রী কৈলাসেশ্বর। আর এই হলো 3টে মন্দির একসাথে। এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই উঠে। দেখুন, ইনি হচ্ছেন শ্রী কেদারেশ্বর। আর এরপরে শিব ঠাকুর যেই রূপে রয়েছেন শ্রী কৈলাসেশ্বর। আর এইদিকে সর্বশেষে রয়েছেন শ্রী কপিলেশ্বর। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম 3টি শিব মন্দির দর্শন করালাম, বাবার দর্শনও তার পাশাপাশি করালাম। আর বাকি 3টে যে শিব মন্দির দেখছেন এই যে পরে, চলুন এখানে শিব ঠাকুর কী রূপে রয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এইখানে শিব ঠাকুর যেই রূপে রয়েছেন সেটা হলো শ্রী কল্যাণেশ্বর, শ্রী কিন্নরেশ্বর, শ্রী কাম্বেশ্বর। চলুন এবার আমি আপনাদেরকে 3টে যে শিবলিঙ্গ রয়েছে, কী রূপে শিব ঠাকুর রয়েছেন সেটা আমি আপনাদেরকে দর্শন করাই। প্রথমে দর্শন করাবো আপনাদের শ্রী কল্যাণেশ্বর। এরপরে রয়েছেন কাম্বেশ্বর। তারপর শ্রী কিন্নরেশ্বর।
বন্ধুরা, আমি এখন যেই বেলগাছের নিচে দাঁড়িয়ে রয়েছি সেই বেলগাছের নিচে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন এখানে আসতেন এই বেলগাছের নিচে বসে তপস্যা করতেন। আর একটা ঘর রয়েছে ওনার, সেই ঘরের মধ্যে বসে তিনি ধ্যান করতেন। চলুন সেটাও আমি আবার আপনাদেরকে দর্শন করাই। এই হলো বেল গাছ, দেখুন গাছে বেল হয়েছে আর বেল পেকেও রয়েছে। এইখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসে বসতেন। দেখুন এখানে লেখা আছে ঠাকুর রামকৃষ্ণদেব বেলতলায় এসে বসতেন। আর ওনার একটা বেশ সুন্দর বাণী এখানে দেখতে পেলাম। দেখুন ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ মুখে একটি উক্তি আমি চারণকের অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দ্বারিকা বাবুকে বলেছিলুম, বড় দিঘিতে মাছ আছে গভীর জলে, চার ফেলো সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে প্রেম ভক্তি রূপ চার। দেখুন আপনারা আমার ভিডিওটা পজ করে নিয়ে লেখাটা পড়ে নিতে পারেন। আর একটু যদি এগিয়ে যাই, এইখানে রাধা মাধবের একটি বিগ্রহ রয়েছে। দেখুন কি অপূর্ব। আর একটু যদি এগিয়ে যাই, এখানে রাম লক্ষ্মণ সীতা রয়েছেন। আর এই দেখুন এই হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ধ্যান ঘর। এই যে ভেতরে প্রবেশ করলাম, এই যে ঘরটা বন্ধ দেখছেন, এই ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ধ্যান করতেন। মন্দিরের সিংহদ্বারের ওপর একটি সিংহ মূর্তির স্থাপনা নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। মায়ের মন্দিরে থেকে যখন আপনারা এইদিকে চলে আসবেন, এদিক দিয়ে সোজা চলে গেলে রানী রাসমণি স্নানঘাট রয়েছে। রানী রাসমণি স্নানঘাটে যাওয়ার মুখে বাঁ হাতে এবং ডান হাতে দুটি সুন্দর মন্দির রয়েছে যেখানে মা মনসা বিরাজ করছেন। চলুন একবার মা মনসার দর্শনটা করাই। দেখুন আর ঠিক অপর পারে রয়েছেন বজরংবলী। ঠাকুরমশাই এখন পুজো করতে যাচ্ছেন। চলুন একবার বজরংবলীরও দর্শনটা আপনাদেরকে করিয়ে দিই। দেখুন বন্ধুরা, আগামী 25, 26, 27 3 দিন ধরে মায়ের অন্নকূট পুজো রয়েছে। সেই দিন আপনারা কিন্তু এখানে আসবেন, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন এইখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে, যেমন শিবচর্চা, মহাবীর চর্চা, সিদ্ধিবিনায়ক কথা, অন্নপূর্ণার আলোচনা, 10 মহাবিদ্যার কথা, নবগ্রহ কথা ইত্যাদি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা যারা এই জিনিসগুলো ভালোবাসেন তারা এই যে উপরে স্ক্যানার দেওয়া রয়েছে, চাইলে স্ক্যান করে নিয়ে যোগাযোগ করতে পারেন। সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই স্ক্যানারে। দেখুন তো বন্ধুরা, আমি একজনের থেকে একটা ইনফরমেশান পেলাম, সেটা হলো টোটাল 52 বিঘা জমির ওপরে এই অন্নপূর্ণা মায়ের মন্দির বা বিশ্বের সবথেকে বড় অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই যে মন্দির প্রতিষ্ঠার সংকল্প করা হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামে। এবং শুধু তাই নয়, বারাণসীতে রয়েছে মায়ের কুনকি আর এইখানে রয়েছে মায়ের হাড়ি। এই ডিটেলসটা আমি পেলাম। আশা করছি এই জিনিসগুলো আপনাদের খুবই মন কাড়বে। অন্নপূর্ণা মায়ের মন্দিরে আমি আপনাদেরকে যেই সকল দিদিরা রান্নার কাজে নিমগ্ন আছেন বা রয়েছেন তাদেরকে তো আমি দেখালাম। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো, এই মন্দিরে কোনো ছেলেরা রান্নাবান্না করেন না বা পুজোর যে ভোগ প্রসাদ বিতরণ সেটাও কিন্তু করেন না। এইখানে যা ভোগ প্রসাদ বিতরণ থেকে শুরু করে রান্নাবান্না সমস্ত মহিলারাই করেন। যখন প্রসাদ গ্রহণ করব তখন আমি আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এখানে সমস্ত মহিলারাই রান্নার ব্যাপারটা পরিচালনা করেন। এই যে ব্যাপারটা আগে থেকেই, মানে রানী রাসমণির সময় থেকেই ব্যাপারটা চলে আসছে। এই হলো মায়ের মন্দির। মায়ের মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে এই যে দরজাটা বেরিয়ে গেলাম, এই দরজা দিয়ে সোজা হেঁটে গেলে
পৌঁছে যাওয়া যায় রানী রাসমণির স্নানঘাট। চলুন এবার আপনাদেরকে স্নানঘাটটা দেখাই। পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি স্নানঘাটের দিকে। স্নানঘাট যখন আপনারা যাবেন, যেতে গিয়ে বাঁ হাতে আপনারা একটা মন্দির দেখতে পাবেন। এখানে শিবলিঙ্গ রয়েছেন, অর্থাৎ মহাদেবের একটা মন্দির, এবং নিচে রয়েছে বজরংবলী। এই দেখুন, এখানে শিব ঠাকুর বিরাজ করছেন। আর এই হলো স্নানঘাট। আর এই মন্দিরটাও গঙ্গার পাড়ে অবস্থিত। সামনে যে ঘাটটি রয়েছে, ঘাটের সঙ্গে চলে এসেছি। এখন যেহেতু ভাটা চলছে, দেখুন জল অনেকটা নেমে গেছে। জোয়ারের সময় জল কিন্তু অনেকটা উপরে উঠে আসে। অপূর্ব লাগছে। আমি এখন চলে এসেছি গঙ্গার ঠিক পাড়ে। আর গঙ্গার জল আমি একটু মাথায় দিয়ে নিলাম। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই গঙ্গায় যে জল, সে গঙ্গার জলটা মাথায় দেবেন, বেশ ভালো লাগবে। আর এই দেখুন গঙ্গার পরিবেশটা অসাধারণ। আপনারা যখন এই গঙ্গার ঘাটে আসবেন, সেই সময়ের যে পরিস্থিতি বা সেই সময়ের যে আবহ, সেটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আর গঙ্গার ঠিক পাড়ে এই রকম কিছু বসার জায়গা করে দিয়েছে। এখানে অনেকে এসে বসেন বিকেলবেলা। আর গঙ্গার পাড়ে মনোরম পরিবেশ আমাকে বেশ মুগ্ধ করলো। আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। প্রচুর গাছপালা রয়েছে এখানে। আর এখানে একটা মন্দির গাছতলায় আমি দেখতে পাচ্ছি। এখানে নিচে রয়েছেন মহাদেব এবং ওপরে সূর্যদেব রয়েছেন। আর ঠিক এই পারেও সোজা উঠে গেলে ওইদিকেও কিছু বসার জায়গা রয়েছে। এই যে এখানে কিছুটা ছাতার মতো করা রয়েছে। এখানে প্রচুর মানুষজন বিকেলবেলা এসে বিশ্রাম করেন, গঙ্গার মনোরম পরিবেশকে উপভোগ করেন। এই গাছ থেকে দেখুন বড় বড় ফুল পড়েছে। এইগুলো সম্ভবত পলাশ ফুল। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরে সংযোজন মেনে নিতে পারেননি। বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে গেলে আমি আপনাদেরকে যেই জিনিসটা বিশেষভাবে দেখাই সেটা হলো ওয়াশরুম। মন্দিরে এলে আপনাদের ওয়াশরুমের তো প্রয়োজন হয়। তো অন্নপূর্ণা মন্দিরেও অন্যান্য মন্দিরের মতো ওয়াশরুম রয়েছে। এই যে মন্দির থেকে বেরিয়ে এসে এই পাশে আপনারা পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। আমি গেছিলাম, বেশ পরিষ্কার। ঠিক এখানটায় রয়েছে ওয়াশরুমটা। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে ভুলে গেছিলাম, সেই জন্যই আরেকবার চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে। বন্ধুরা, যে কথাটা বলা সেটা হলো, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন ডানলপ থেকে, সোজা যে রাস্তাটা এসে গান্ধী মোড়ে মিশেছে, সেই গান্ধী মোড়ে এসে যেই রাস্তা ধরে আমরা হেঁটে এলাম, সেই রাস্তা ধরে আপনারা গাড়ি নিয়ে চলে আসবেন। আর এখানে সুবিস্তৃত কার পার্কিং রয়েছে। এখানে গাড়ি রেখে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করবেন। বন্ধুরা, আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন, সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে নিখরচায়। এই যে জায়গাটা দেখুন, এই যে মন্দিরের বাইরে এরকম কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে লেখা আছে পার্কিং জোন। একটু যদি আপনাকে কাছ থেকে দেখাই, এই যে এখানে দেখুন লেখা আছে পার্কিং জোন। অর্থাৎ এই যে জায়গাটা মন্দির সংলগ্ন চত্বর,
এখান থেকে শুরু করে ওই অবধি পুরোটাই পার্কিং জোন। বন্ধুরা, অন্নপূর্ণা মায়ের মন্দিরে যখন আপনারা আসবেন, মন্দিরের ঠিক বাইরেই পুজো দেওয়ার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। তো চলুন কি জিনিস রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। মন্দিরের বাইরে একজন দাদা ঠাকুরের ফুল মালা ইত্যাদি নিয়ে বসেছেন। আচ্ছা, ক টাকার মধ্যে আপনি ডালি রেডি করে দেবেন? ওটা ঠিক নেই, ধরো 50 টাকার নিচু হয়, তারপরে 100 টাকার মধ্যেও হয়, অনেক কিছু যদি নেয়। আচ্ছা, মালা তো আছে অনেক রকম আছে, রজনীর মালা, বাবার মালা, জবার মালা, পদ্ম, যে যেরকম নেয় আর কি, বুঝতে পারছো? আচ্ছা। ওই 50 টাকার মধ্যে আর কি, মিনিমাম 50 এর মধ্যেই হবে, আবার 10 টাকা 20 টাকার মধ্যেও হবে। ওই বেলপাতা ফুল দিয়ে যদি মাঠ ধারে আচ্ছা, এর ধূপ মোমবাতি দিয়ে একটা ছোট ডালাও 10 টাকা দিয়েও হয়ে যাবে? 10 টাকা নয়, 20 টাকা। 10-20 টাকার মধ্যেও হয়ে যাবে। আচ্ছা, বন্ধুরা, অন্নপূর্ণা মায়ের মন্দিরে এলে আপনারা প্রথম যেটা জানবেন সেটা হলো মন্দির খোলা বন্ধের সময় থেকে শুরু করে পুজো দেওয়ার টাইমিংসটা কখন। তো এখানে একটা ব্যানার রয়েছে, তো চলুন আপনাদেরকে ব্যানারটা দেখাই। এই যে দেখুন, এখানে ব্যানারটা দেওয়া রয়েছে, ব্যানারে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবেন, পুজোর সমস্ত টাইমিংস এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, ঘড়ি কাটা এখন ঠিক বাজে 1টা, আর যেমনটা বলেছিলাম দুপুর 1টা নাগাদ ভোগ প্রসাদ দেওয়া আরম্ভ হয়, আর সমস্ত টেবিল চেয়ার অ্যারেঞ্জ করা হয়ে গেছে। চলুন দেখাই। এই যে দেখুন, এখানে ওই প্লাস্টিকের যে টেবিল চেয়ারগুলো সমস্তটাই অ্যারেঞ্জ করা হয়ে গেছে, আর সমস্ত ভক্তরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে অলরেডি। আমরাও এবার ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়ব। তো বন্ধুরা, আমরা দুই বন্ধু মিলে বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। সময় তো বললাম আমি 1টা বাজে, আর ভোগ প্রসাদ দেওয়া এখনই আরম্ভ হবে। ভোগ প্রসাদ কী কী রয়েছে সমস্তটাই শেয়ার করব। তো আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো এবার আমি ভোগ প্রসাদটা গ্রহণ করব। চলুন আপনাদেরকে দেখাই কী রয়েছে ভোগ প্রসাদ। আপাতত এখানে দেওয়া হয়েছে পোলাও, তারপর দেওয়া হয়েছে অন্ন, ডাল, আর সম্ভবত এটা নিউট্রিলার তরকারি, আবার নিউট্রিলার সোয়াবিন, আর এটা হচ্ছে আলু ভাজা। আগে প্রসাদটা গ্রহণ করি, তারপর বেরিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমি এখন প্রসাদ গ্রহণ করছি, বেশ ভালো লাগলো, অপূর্ব সুস্বাদু প্রসাদ। আপনারা যখন এখানে আসবেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। জয় মা অন্নপূর্ণা। তো বন্ধুরা, পোলাও বাদে অন্যান্য যে সকল আইটেমগুলো রয়েছে, যেমন অন্ন বা সয়াবিনের তরকারি বা বড়ার তরকারি, সেগুলো যাচাই করে দিচ্ছি, বারবার এসে রিপিট করে যাচ্ছে। আজকে এরপরে দিয়ে গেছে এরকম একটা বড়ার রসা, বড়া হতে লাগবে, বড়া এই যে শুধু শেষে দিয়ে গেল চাটনি, পাঁপড়, আর সবশেষে মিষ্টি মুখের জন্য পায়েস। বন্ধুরা, আমার ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। ভোগ প্রসাদে ছিল প্রথমে দেওয়া হলো পোলাও, তারপর দেওয়া হলো আলু ভাজা, তারপর অন্ন, ডাল, সয়াবিনের তরকারি, বড়ার তরকারি বা বড়ার রসা, তারপর দেওয়া হলো চাটনি এবং পাঁপড়, সবশেষ পরমান্ন বা পায়েস। আমার বেশ ভালো লাগলো। আপনারা একদিন এখানে আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে। সশরীরে এসে প্রসাদের যে মাহাত্ম্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। প্রসাদের তো কোনো রকম রিভিউ হয় না, রিভিউ করাও উচিত না। প্রসাদ প্রসাদের মতোই হয়। আরেকবার বলবো, আমার বেশ ভালো লাগলো। আপনারা আসুন, আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে।
আচ্ছা দাদা আপনার নামটা একটু যদি বলেন আগে। আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস। অজয় কুমার বিশ্বাস, আচ্ছা আমি কিন্তু ব্যাচেলার লোক, আচ্ছা আচ্ছা। বুঝেছেন? হুম, এই মন্দিরটা হচ্ছে 1875, হ্যাঁ বুঝেছেন? আর এই মন্দিরটা আপনার স্বয়ং ঠাকুর 3 বার এসছে, আচ্ছা হ্যাঁ। আর মা অন্নপূর্ণার স্বপ্নে জগদম্বার স্বপ্নে পেয়েছে। হ্যাঁ, সেটা মানে শুনেছি কাশি যাওয়ার পথে মা ওনাকে আদেশ দেন যে এখানে কাশি না গিয়ে এখানে তুই আমার মন্দিরটা প্রতিষ্ঠা কর। আচ্ছা, তারপরে যে আপনার জগদম্বার রানীমাকে বলেছে তোমার যে দক্ষিণেশ্বরের মন্দির ওই রকম গঙ্গা থেকে আমাকে করে দাও। হ্যাঁ, জগদম্বা দেখেছে, দেখে বলেছে হ্যাঁ এইখানে মন্দির হবে। আচ্ছা আর এই মন্দির করা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা, জগদম্বার 3টে ছেলে হ্যাঁ, আর একটা মেয়ে। হুম, বড় ছেলে হচ্ছে দাড়ি, মেজো দাড়ি। ছেলে তৈলক্য, তৈলক্য। ছোট ছেলে ঠাকুরদা। হ্যাঁ মেজো ছেলে কিন্তু তান্ত্রিক। হ্যাঁ, মেজো ছেলে মন্দির নিয়ে, আর এই মন্দিরে জগদম্বার বড় দিদি পদ্মমণি হুম, এই মন্দির নিয়ে আর এই জগদম্বার মেজো ছেলেকে নিয়ে অনেক রানীমাকে অতিষ্ঠ করে মেরেছিল এই মন্দির নিয়ে। আচ্ছা। ভাগ দাও আর কেস করেছিল, বুঝেছেন? হুম। তার ভেতরে যে জগদম্বা আর আপনার ওই দাড়ি, হ্যাঁ, এই অশান্তির ভেতরে যে মন্দির প্রতিষ্ঠা করে, আচ্ছা হ্যাঁ। আর দাড়ি মথুরবাবু এই মন্দির থেকে যেতে পারেনি। আচ্ছা, মথুরবাবু খুব অসুস্থ ছিল, হুম, আর তখন আপনার দাড়ি, হ্যাঁ, আর জগদম্বা মিলে এই মন্দির প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি ওনাদের পরিবারের কে হন? আমি হচ্ছি জগদম্বা, হ্যাঁ, বড় ছেলে দাড়িকের মেজো ছেলে আমার ঠাকুর দাদা কালিদাস বিশ্বাস। আচ্ছা, আমি হচ্ছে 5th জেনারেশন, হুম। আমি নাতির নাতি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছেন? হ্যাঁ আমি একদম খুব রানী রাজপুরী বংশের লোক। হ্যাঁ, সে তো বটেই, বিশ্বাস পরিবারের লোক। হ্যাঁ, আচ্ছা। এইখানে যে এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির। আচ্ছা, তার কারণ আমাদের পুঁজি বাড়িতে হুম। জব চাণক এসে থাকতো, আচ্ছা, হ্যাঁ। তাই জব চাণক আপনার দারিকবাবুকে খুব ভালোবাসত। হুম, ও শিক্ষিত, এই শিক্ষিত, যাই হোক, তা সেই তার সম্মানার্থের জন্যে এই মন্দিরটার নাম রাখা হয়েছে চাণকের মন্দির। চাণকের মন্দির। আর এই সিংহটা করা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। হুম, তা সেটা ওই মেইন গেটের ওপরে যে সিংহ রয়েছে। ওইটা ওটা ব্রিটিশ অনেক ঝামেলা করেছিল। আচ্ছা, হ্যাঁ, ওইটা মায়েতে আর ছেলেতে মিলে হুম। ওই ঝামেলা থেকে উদ্ধার করেছে, ওই আচ্ছা। সিংহ বসানো হয়েছে। আচ্ছা ব্যাস, আর কিছু জানতে চান? আচ্ছা, এখানে ভোগের কি নিয়ম রয়েছে একটু যদি বললেন সংক্ষেপে। এখানেতে সপ্তাহে 7 দিন ভোগ হয়, হ্যাঁ, হ্যাঁ। আর এখানেতে বসে খাওয়ানো হয় হুম। টেবিল চেয়ারে, পার হেড 120 টাকা, আচ্ছা, আর নিয়ে গেলে 170 টাকা। মানে 50 টাকা দিয়ে আলাদা করে নিতে হবে। আচ্ছা, আর এই মন্দির খোলে আপনার ভোর 6টায়, হুম, হ্যাঁ, তখন মঙ্গল আরতি হয়। হুম, তারপরে যে ওই ভোগ যতক্ষণ নয় তখন আপনি মন্দিরে পুজো দিতে পারবেন। হ্যাঁ, আর ভোগ আরতি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে। আচ্ছা। এই বিকেল 4টে আচ্ছা, আবার 4টের সময় আবার খুলে তখন আরতি হবে। আরতি হবে। তারপরে যে আপনার, হ্যাঁ, 6:30 হুম, আপনার আরতি হবে, মায়ের পেয়েছেন তো, হওয়ার পর হুম, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। আবার সেই ভোর 6টা। আচ্ছা আচ্ছা, 8টা অবধি খোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে ভোগে মোটামুটি মাকে কি দেওয়া হয়? এখানে যে দেওয়া হয় 3-4 রকম ভাজা, হুম, পোলাও, হুম, অন্ন, ডাল, হুম, হুম, আর 2 রকম ভেজিটেবল, আচ্ছা, চাটনি, পায়েস, হুম, পাঁপড় ভাজা। হুম, আচ্ছা। ব্রিটিশ রাজশক্তির প্রতীক সিংহ তারা নেটিভদের নিজস্ব মন্দিরের সংযোজন মেনে নিতে পারেননি, কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীকরূপে যে কেউ গ্রহণ করতে পারে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বৃহত্তম অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করালাম। কলকাতা থেকে আপনারা কি করে এখানে আসবেন, পুজোর কি ব্যবস্থা রয়েছে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, এখানে যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। লাইক করার পাশাপাশি ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।